আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কারণ আপনারা যেভাবে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতেছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই-পাসপোর্ট নিয়ে। আমরা আমাদের ই-পাসপোর্টটি কীভাবে রিনিউ করব, অথবা আমরা আমাদের এমআরপি পাসপোর্টটি কীভাবে ই-পাসপোর্টে কনভার্ট করব অথবা রিনিউ করব, এইসব বিষয় নিয়ে আর কি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজে কীভাবে রিনিউ করতে হয় বা কীভাবে রিইস্যু করতে হয় এইসব বিষয় নিয়ে আপনি জানতে পারবেন। আপনার কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না, আপনার কোনো জায়গায় গিয়ে সময় ব্যয় করা লাগবে না, আপনার কোনো জায়গায় টাকা দিতে হবে না। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার নিজের পাসপোর্টটি নিজে রিইস্যু কিংবা রিনিউ করতে পারবেন। চলেন আমরা শুরু করি কীভাবে আমরা একটা পাসপোর্ট রিইস্যু করতে পারি। আমি একটা এমআরপি পাসপোর্ট নিয়েছি, এখানে একটা এমআরপি পাসপোর্ট নিয়েছি এবং সেইটা কীভাবে ই পাসপোর্টে রিনিউ হবে বা রিইস্যু হবে এটাই নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে। প্রথমে আমি একটা ব্রাউজার নিচ্ছি, ক্রোম ব্রাউজারে এখানে লিখব ই পাসপোর্ট গো বিডি। আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার নেন, আমার সাথে একইভাবে কাজ করেন। তারপর আপনি বাংলাদেশের ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেইটা প্রথমে দেখতে পাবেন। আপনি যদি প্রথমে না দেখতে পান, কোনো সমস্যা নেই, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি লিঙ্কটা কপি করে ব্রাউজারে শুধু পেস্ট করে দিবেন। ওকে, আমি এখন ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রিইস্যু। যেহেতু আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য একটা অ্যাকাউন্ট তৈরি করব প্রথমে। এখন আমি ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়ার পর স্টেপ 1 এর নিচে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। যেহেতু আমি ফ্রান্স থেকে করব, সেজন্য আমি এখানে নো দিব, তারপর এখানে ফ্রান্স সিলেক্ট করে দিব। সিলেক্ট কান্ট্রি ফ্রান্সের যেহেতু এমবেসি একটা আছে প্যারিস, সেজন্য এখানে শুধু প্যারিস চলে এসেছে। আপনি অন্যান্য দেশ থেকে করলে অনেক দেশে 2টা এমবেসি আছে, সেই 2টা এমবেসির নাম কিন্তু চলে আসবে, আপনি সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটা ফিক্সড, সেজন্য এখানে একটা এমবেসি আছে। তারপর আমরা কন্টিনিউ দিয়ে দিব। এখন আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তারপর আই এম হিউম্যান এটা ঠিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিব। তারপর আমাকে একটা উপরে আছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে দেখেন গিভেন নেম, এটা অপশনাল। এরপরে তারপর আছে ইন্টার ইউর লাস্ট নেম, আমরা লাস্ট নেম দিয়ে দিব। যেটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যে এক্সাক্ট যে ইনফরমেশনগুলো আছে সেটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। ওকে, এটা আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কোনো প্রভাব ফেলে না। তারপর হচ্ছে এখানে একটা নাম্বার দিয়ে দিব। ওকে, তারপর আমি এখানে একটা নাম্বার দিই। তারপর আই এম হিউম্যান এটা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। এখন আমাকে এখানে বলছে কি এন ইমেল ওয়াজ সেন্ড টু, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটাতে তারা একটা ইমেল পাঠাইছে এবং আমাকে বলতেছে চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। এখন আমাকে জিমেইলে যেতে হবে। জিমেইলে গিয়ে আমার যে মেইল এসেছে সেখানে গিয়ে একটা লিঙ্ক নিচে চলে এসেছে, ইম্পর্ট্যান্টের নিচে একটা লিঙ্ক আছে, সেইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন তো অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে সাইন ইন করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। যেহেতু আমি ক্রোমে আছি, আমি ক্রোমে চলে যাই। আমি এখান থেকে সাইন ইন করবো না, ক্রোম ব্রাউজারে চলে যাই। এখন আমি এখান থেকে আমি এটা আবার ক্লিয়ার করে দেই আপনাদের বোঝার জন্য, পরবর্তীতে যেন ঝামেলা না হয়। আমি আবার ই পাসপোর্ট গট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটায় প্রবেশ করব। সেইখানে যাওয়ার পর প্রথমে যে এখানে হাতের ডানে মানুষের মাথার মতো একটা অপশন আছে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন আসবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস, আমরা যেটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আছে আই এম হিউম্যান, এইটাতে আমি টিক চিহ্ন দিব, তারপর সাইন ইন দিয়ে দিব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অ্যাকাউন্টে প্রবেশ করা শেষ। এখন হচ্ছে মূল কাজ, আমরা একটা ই পাসপোর্ট রিইস্যু করব। তো আমরা একটা ই পাসপোর্ট অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট,
এটাতে আমরা ক্লিক করব। আমরা রিইস্যু বলেন কিংবা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন বলেন, আমরা এই অপশনটা চয়েস করব, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। তারপর হচ্ছে প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। ওকে, আমরা এখন পাসপোর্ট টাইপ যে সেকশন আছে সেই পেজে আছি। এখন আমাদেরকে একটা পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। আমরা যেহেতু পাবলিক সেজন্য অর্ডিনারি পাসপোর্ট এটা ক্লিক করব। অফিসিয়াল পাসপোর্ট যারা সরকারি কাজে আর কি যাতায়াত করে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট যতটুকু আমার জানা, সেহেতু আমি এখানে আমার জন্য বা আমরা যারা থাকি সাধারণ মানুষ তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করতেছি, তারা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা নিচে যাব। এখন পার্সোনাল ইনফরমেশন, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এটা আপনারা ঠিক চিহ্ন দিবেন না। আমি সাজেস্ট করব এটায় ঠিক চিহ্ন দিবেন না, কারণ আপনার যে অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে এখানে অটোমেটিক চলে আসবে, তখন আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন না। আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেন আপনার জন্য বা কারোর জন্য অ্যাকাউন্ট তৈরি করেন এটা কোনো বিষয় না। আপনি এখন ফর্মটা পূরণ করতেছেন, আমি সাজেস্ট করবো আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটা দিবেন না। আপনি এটা না দিয়ে সবগুলা ফিল আপ করবেন। ওকে, সিলেক্ট জেন্ডারে মেল দিবেন, মানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপর গিভেন নেম, এখন কিন্তু আপনার নাম দিতে হবে। ওকে, এজ পার প্রিভিয়াস পাসপোর্ট ওর এনআইডি। ইন্টারিয়র ফার্স্ট নেম আপনার আগের পাসপোর্টে দেখবেন বা আপনার এনআইডি অনুযায়ী বা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেটা আছে আপনি রিইস্যু করতে চান বা আপনি রিনিউ করতে চান, এটা কোনো বিষয় না। বর্তমানে আপনি যে ইনফরমেশন চাচ্ছেন, যেভাবে আপনার পাসপোর্টটি চাচ্ছেন সেইভাবে দিবেন। তো ইন্টারিয়র ফার্স্ট নেম আমি যেমন একটা নাম দিই, আমি এখানে একজনের নাম নিয়েছি যেমন শাকিব খান, আমি শাকিব দিয়ে দিলাম। তারপর ইন্টারিয়র লাস্ট নেম খান, KHN খান। এখন আমাকে সিলেক্ট প্রফেশন, আপনি যেহেতু স্টুডেন্ট যদি হন স্টুডেন্ট দিতে পারেন, আর যারা বিদেশে থাকে বেশিরভাগ প্রাইভেট সার্ভিস দেয়, প্রাইভেট সার্ভিস যদি কোনো কাজ করেন আর কি। তারপর সিলেক্ট রিলিজিয়ন, আপনি কোন ধর্মের মানুষ সেটা দিবেন, আমি ইসলাম দিলাম। তারপর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা যেমন ফ্রান্সে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ফ্রান্স ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে পাসপোর্টে একটা গার্ডিয়ানের নাম্বার থাকে, এটা কিন্তু এই নাম্বার না, এই নাম্বার আপনার যে কোনো একটা নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে একটা নাম্বার দিয়ে দিলাম, এটা কোনো আমার নাম্বার না বা কারোই নাম্বার না, জানি না। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, যেমন ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, যেমন মৌলভীবাজার দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। এটা কিন্তু ফিক্সড, এখানে কিন্তু স্পেলিং ভুল হবে না। ওকে, তারপর সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিবেন। আমি যেটা নিয়েছি এখানে লেখা আছে যে 12 মে 1996। ওকে, তারপর আমরা এটা সিলেক্ট করে দিব। 1996, তারপর মে 12। ওকে, আমরা 12 মে 1996 দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন তো সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কীভাবে বাংলাদেশের নাগরিক হয়েছেন। যেহেতু আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন সেজন্য আপনি দিবেন বাই বার্থ। ওকে, আর আপনি যদি অন্য দেশ থেকে বাংলাদেশে কাউকে বিয়ে করে যদি নাগরিক হন তাহলে দিতে পারেন, যেমন বাই ম্যারেজ। ওকে, বাট আমরা তো বাংলাদেশি সেজন্য বাই বার্থ দিই। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে কি হচ্ছে আপনার দেশের অ্যাড্রেস। ওকে, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম মৌলভীবাজার। তারপর ভিলেজ, যেমন ভিলেজের একটা নাম বলেন করিমগঞ্জ, এটা কোনো ভিলেজের মধ্যে পড়ে কিনা আমি জানি না। রোড, ব্লক, সেক্টর এটা অপশনাল। তারপর আপনি দিতে পারেন আপনার, যেমন বাজারের মধ্যে কোনো যদি রোড থাকে বা একটা এলাকার নাম কি সেটা তো অবশ্যই আপনি জানবেন, সেটা দিতে পারেন। ওকে, আমি এটা অ্যাভয়েড করতেছি। তারপর সিলেক্ট পোস্ট অফিস যে কোনো একটা দিলে হবে না, আপনার যে পোস্ট অফিস সেটা দিবেন।
আমি এখানে একটা বালিকান্দি এটা দিয়ে দিছি, তারপর সিলেট পুলিশ স্টেশন, আমি এখানে শ্রীমঙ্গল দিয়ে দিলাম। ওকে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কেন বলতেছি আপনারা একটু পরে বুঝবেন। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পার্মানেন্ট, এটা ঠিক চিহ্ন দেবেন না, কারণ হচ্ছে আপনি যেহেতু দেশের বাইরে থাকেন তাহলে আপনি এটা ঠিক চিহ্ন দিবেন না, দিলে কিন্তু হবে না, আপনি পরবর্তীতে আপনার যে এমবেসি আছে সেটা সিলেক্ট করতে পারবেন না। যেমন আমি এটা টিক চিহ্ন দিলাম, তারপরে এটা বাংলাদেশ হয়ে গেল। ওকে, এটাই হচ্ছে মূল প্রবলেম, সেজন্য এটা টিক চিহ্ন দিবেন না, যেহেতু দেশের বাইরে আপনার টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন সিলেক্ট কান্ট্রি, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেখানে থাকেন এটা কিন্তু পাসপোর্টে আসবে না। ওকে, তারপর আমি এখানে ফ্রান্স দিয়ে দিলাম। তারপর স্টেট যেমন 512। আচ্ছা, একটা দিয়ে দিলাম, তারপর এখানে নাম দিয়ে দিলেন, তারপর অ্যাপার্টমেন্ট, বিল্ডিং 2টা, সিটি প্যারিস, এটা আমার মন গড়া দিয়ে দিচ্ছি আর কি। স্টেট, প্রভিন্স, রিজিয়ন, এইটা কিন্তু আপনার পাসপোর্টে থাকে না, আপনি যে কোনো একটা দিয়ে দিন আর কি। আমি যেমন জিপ কোড এভাবে দিয়ে দিলাম আর কি। ওকে, দেখে এখন আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে এখানে একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা, এখানে স্টেট প্রভিন্স রিজন ইজ রিকোয়ার্ড। ওকে, এটা অবশ্যই দিতে হবে। এটা আমি এখানে দিয়ে দেই যেমন ওকে, তারপর আমরা এটা সেভ করে দিব আর কি। আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন, বর্তমানে যে আপনি প্যারিসে থাকেন, পর্তুগাল থাকেন, বা যে কোনো একটা দেশে থাকেন সেই দেশের অ্যাড্রেসটা দিবেন আর কি। তারপর বাংলাদেশ মিশন প্যারিস, এখানে কিন্তু আপনার যে এমবেসি সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমরা আইডি ডকুমেন্টস স্টেপে যাব। এখানে আপনার যে ন্যাশনাল আইডি নাম্বার থাকবে সেইটা দিবেন, অথবা বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিবেন। আমি বার্থ সার্টিফিকেট নাম্বার একটা দিচ্ছি 9। এটা আসলে অনলাইনে নাই, এটা আমি একটা ভুয়া একটা কি বলে আমার মন গড়া একটা নাম্বার নিয়েছি আর কি। সো আপনার যদি এটা ন্যাশনাল আইডি থাকে, একটা যদি ন্যাশনাল আইডি থাকে ন্যাশনাল আইডি নাম্বার দেবেন। আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন করা থাকে সেইটা দেবেন, অবশ্যই অনলাইন করতে হবে, নাইলে কিন্তু তা না হলে কিন্তু আপনার পাসপোর্টটা রিওয়ার্কে চলে যাবে। তারপর হচ্ছে ইয়েস আই হ্যাভ এন মেশিন রিডেবল পাসপোর্ট, এইটা আমি এটা ক্লিক করতেছি। আচ্ছা, তারপর এখানে আছে সিলেক্ট রিজন। আচ্ছা, সিলেক্ট রিজনটা হচ্ছে কনভার্সিও টু ই পাসপোর্ট অথবা ডাটা চেঞ্জ। আপনি যেহেতু ডাটা চেঞ্জ যদি করেন তাহলে ডাটা চেঞ্জ দিবেন, আর কনভার্সিও টু ই পাসপোর্ট হলে ই পাসপোর্টে দিবেন। ওকে, তারপর প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আপনারা পাসপোর্টে খুঁজে পাবেন, পাসপোর্টের একদম কোথায় পাবেন, উপরে পাবেন। ওকে, তারপর সিলেক্ট ডেট ইস্যু, এই পাসপোর্টটি কবে ইস্যু করা হয়েছিল। আচ্ছা, আপনার যদি অনেক সময় এমআরপি যে পাসপোর্ট আছে এটা যদি নাম্বারটা দেন, অনেক সময় প্রিভিয়াস পাসপোর্ট নট ফাউন্ড দেখায়। আমি ওই কয়েকদিন আগে একজনে করে দিয়েছি, হয়তো এটা সার্ভারের সাথে কানেক্ট করা নেই। এটা কোনো বিষয় না, আপনি যেটা প্রিভিয়াস পাসপোর্ট আছে এইটা আপনি যে নাম্বার আছে এইটা কিন্তু দিবেন, কোনো সমস্যা নেই, এটা দেখালে আপনি রেজিস্ট্রেশন চালিয়ে যাবেন, নো প্রবলেম। তারপর হচ্ছে সিলেক্ট ডেট ইস্যু। ডেট ইস্যু হচ্ছে আপনার ডেট অফ ইস্যু, যখন আপনি আগের পাসপোর্টটি করেছিলেন তখন সেই ডেটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে দেখেন এখানে ডাটা কম্পারিজন, এটা আসলে অটোমেটিক চলে এসেছে, এটা আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি এনআইডি সংশোধন করেন তাহলে এখানে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি যদি এনআইডি নাম্বার দেন আর আপনার যদি বার্থ সার্টিফিকেটের নাম্বার দেন তাহলে বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ওকে, এটা কোনো বড় বিষয় না। তারপর আমরা আবার একটু এই পেজটা দেখি। এখানে দেখেন তো আমি আইডি ডকুমেন্ট, তারপর এখানে আমরা একটা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিছি, রেজিস্ট্রেশন নাম্বার। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট, এটা সিলেক্ট করে দিছি। আপনার যদি ই পাসপোর্ট থাকে ই পাসপোর্টে এটা ইয়েস দিবেন। তারপর হচ্ছে কনভার্সিও টু ই পাসপোর্ট। ওকে, তারপর আমরা আগের প্রিভিয়াস পাসপোর্টের নাম্বার দিলাম। তারপর এই প্রিভিয়াস পাসপোর্ট সিলেক্ট ডেট অফ ইস্যু, কবে ইস্যু করা হয়েছিল এবং কবে এটা ডেট শেষ হয়ে গিয়েছিল। আর এই ডাটা কম্পারিজন এটা কিন্তু অটোমেটিক চলে আসে। ওকে, নো প্রবলেম। তারপর আমরা নিচে যাই, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, নো আই ডোন্ট হ্যাভ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ।
তারপর হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন আমার প্রোনাউন্সিয়েশনে অনেক সময় ভুল হতে পারে, কারণ আমি অনেক সময় ফ্রেঞ্চ উচ্চারণ করি, অনেক সময় ইংলিশ উচ্চারণ করি, মানে ইংলিশ আর ফ্রেঞ্চ হচ্ছে সেম লেটারে, তো ইংলিশ লেটারে, সেজন্য অনেক সময় আমি এটা ভুলে যাই আর কি। নো প্রবলেম, একটু কম্প্রোমাইজ করে নেবেন। তারপর প্যারেন্টাল ইনফরমেশন, ফাদার ইনফরমেশন হচ্ছে যেমন ফাদার নেম, আপনি করিম শাকিব খানের সাথে ফাদার নেম হচ্ছে করিম খান দিয়ে দিই, করিম খান ফুল নেম দিবেন, এইখানে খান, এবং আপনার ফাদার নেম দিবেন। তারপর সিলেক্ট প্রফেশন, যেমন আপনি আপনার বাবা কি করেন, ফার্মার, যেমন ফার্মার বেশিরভাগ যারা বিদেশে থাকে তারা এটা সিলেক্ট করে, ন্যাশনালিটি বাংলাদেশি, BAN বাংলাদেশি, অথবা আপনি এখানে বিজনেসম্যানও দিতে পারেন, BU বিজনেস, ওকে বিজনেসও দিতে পারেন, না প্রবলেম। তারপর হচ্ছে সিলেক্ট NID ওর BRC, আপনার যদি বাবার কোনো ইনফরমেশন চেঞ্জ করা লাগে, অর্থাৎ আপনি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই এটা দিবেন। সিলেক্ট NID ওর BRC, এটা এখন সিলেক্ট করতেছি না, দেখি কি এটা কি বাধ্যতামূলক দিতে হবে কিনা। তারপর মাদার ইনফরমেশন, যেমন কি দেওয়া যায় খুঁজেই পাচ্ছি না, জমিলা বেগম, ওকে। তারপর হচ্ছে সিলেক্ট প্রফেশন হাউসওয়াইফ, HOU হাউসওয়াইফ। তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর যদি থাকে সিলেক্ট NID ওর BRC, যদি থাকে তাতে যদি NID বা বার্থ সার্টিফিকেট নাম্বার থাকে তাহলে দিয়ে দিবেন। লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, আপনার লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন বলতে, আচ্ছা নট অ্যাপ্লিকেবল, আচ্ছা আপনি আপনার গার্ডিয়ান, তো আপনি যদি আপনার গার্ডিয়ান এটা লাগবে না, বিদেশে যেহেতু থাকতেছেন আপনার এটা অটোমেটিক নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ওকে। তারপর সেভ এন্ড কন্টিনিউ, আমরা আবার এই পেজটা একটু দেখি, আচ্ছা আমরা আবার দেখবো, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই, এটা সেভ এন্ড কন্টিনিউ হয়ে গেছে। আমাদের বাবা এবং মার NID নাম্বার লাগে নাই আর কি, কারণ আমরা এটা ইনফরমেশন চেঞ্জ করবো না। যদি ইনফরমেশন চেঞ্জ করেন তাহলে বাবা এবং মার NIDর যে নাম্বার আছে সেটা কিন্তু এখানে সেই অপশনে দিয়ে দিবেন আর কি। তারপর স্পাউস ইনফরমেশন, সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, ওকে সিঙ্গেল। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে হচ্ছে অটোমেটিক ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে। যেমন আপনার যদি ফাদার দেন, যেমন আমি দিচ্ছি এখানে ব্রাদার FA ফাদার। এখন আপনি যদি ফাদার দেন তাহলে বাবার নাম কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে, কোনো চেঞ্জ নেই। কিন্তু ডিস্ট্রিক্ট, সিটি, রোড এগুলা কিন্তু আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন, যেমন সিলেক্ট ডিস্ট্রিক্ট মৌলভীবাজার দিয়ে দিচ্ছি, ভিলেজ কী দিয়েছিলাম ভুলে গিয়েছি, সেই ভিলেজের নাম দিবেন। আর সিলেক্ট পোস্ট অফিস কী দিয়েছিলাম সেটাও ভুলে গিয়েছি, আপনার যে পোস্ট অফিস আছে বাবা যেখানে থাকেন সেইটা দিয়ে দিবেন। তারপর পুলিশ স্টেশন শ্রীমঙ্গল ইসলাম, এটা কিন্তু মনে আছে, ওকে। আপনি আপনার যে ইনফরমেশন আছে সেগুলো দিবেন, আপনার বাবার যে ইনফরমেশনগুলো আছে, ওকে। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। তারপর একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, আপনার বাবার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন আর কি এখানে, ওকে। তারপর কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে আপনি কত পেজের করবেন, এবং যদি আপনি 18 বছরের বেশি হন তাহলে কিন্তু এটা 10 বছর 10 ইয়ার্সের পাসপোর্ট আপনি করতে পারবেন, যেহেতু মেয়াদ থাকবে আর কি। আর 48 পেজ অথবা 64 পেজ আছে, 48 পেজ দিচ্ছি। তারপর এখানে USD ডলার দেখাচ্ছে, সেভ এন্ড কন্টিনিউ, ওকে। তারপর কিন্তু এখানে দেখেন ডেলিভারি অপশন অ্যান্ড appointment. This passport office you can apply for a passport without schedule an appointment. However, for Bangladesh mission is applicable. You are request to coordinate with the embassy schedule of your appointment. আচ্ছা, এখানে বর্তমানে প্রেস এমবেসিতে যেটা হচ্ছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, তারপর আপনি আপনার যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু সাবমিট দিতে পারবেন, আপনার ছবি নেবে, ফিঙ্গার নেবে, এগুলো আর কি। তারপর রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস হলে টাকা বেশি, রেগুলার ডেলিভারি দিয়ে দিচ্ছি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলা কিন্তু এখন আপনি একবার ভেরিফাই করবেন। আপনার কোনো ইনফরমেশনে যদি ভুল থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনি এডিটে ক্লিক করে
আপনি এগুলো আবার মডিফাই করতে পারবেন। এখনও কিন্তু বাংলাদেশ এমবেসিতে এই আবেদনটা যায় নাই। ওকে, এখানে দেখেন তো জেন্ডার শাকিব খান প্রাইভেট সার্ভিস, তারপর এই যে ইনফরমেশনগুলো আছে একবার আপনি ভেরিফাই করে নেবেন। আমি বিশেষ করে সাজেস্ট করব আপনার পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এইটা, তারপর আইডি ডকুমেন্টস এগুলা, তারপর যেমন স্পাউস ইনফরমেশন এইসবগুলা চেক করবেন। তারপর প্যারেন্টাল ইনফরমেশন এইগুলা দেখবেন যে বাবার নাম মার নাম ঠিক আছে কিনা। ইমার্জেন্সি কন্ট্যাক্ট এইটা চেক করবেন। তারপর হচ্ছে পাসপোর্ট অপশন। ওকে, এইসবগুলো আসলে ডেলিভারি অপশনে অ্যাপয়েন্টমেন্ট এগুলো ডেলিভারি, এখানে আমরা ঠিক চিহ্ন দিব। ওকে, তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট, এটা দিয়ে দিব ডাটা কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট। ওকে, পেমেন্ট আসলে এখানে কিন্তু হয় না, এটা এমবিসিতে গিয়ে করতে হয় বা তারা ব্যাংকের মাধ্যমে নেয় আর কি। আপনারা এমবিসির সাথে যোগাযোগ করবেন, কোন এমবিসিতে কীভাবে পেমেন্ট নেয় সেটা আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিই, এটা দিয়ে দিই, সাবমিট করে ফেলি। এটা কিন্তু এখন আমার সাবমিট হয়ে গিয়েছে, প্যারিস এমবেসিতে এটা সাবমিট হয়ে গেছে। এখন আমাদেরকে দুইটা পিডিএফ ফাইল আর কি ডাউনলোড করতে হবে। পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনে আবার যাচ্ছি। এখানে নিচে দেখেন প্রিন্ট সামারিতে দিবেন। আচ্ছা, সেভ এস পিডিএফ এইটাতে দিয়ে দিই। তারপর আমাদের যে দুইটা পিডিএফ ফাইল আছে, প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এই দুইটা ডকুমেন্ট আমরা পিডিএফে তো ডাউনলোড করেছি, সেই দুইটা আমরা প্রিন্ট করে আমরা এমবেসিতে নিয়ে যাব। তারা এই কিউআর কোড স্ক্যানিং করবে অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আছে সেইটা আসলে তারা তাদের কার্যক্রম করবে আর কি এই নাম্বার দিয়ে। আপনি পিডিএফ ফাইলগুলো অন্যভাবে পেতে পারেন। আপনার জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর আপনার ইমেল চেক করবেন, ইমেলে দেখবেন এই দুইটা পিডিএফ অটোমেটিক আসলে সেন্ড হয়ে আছে। এবং এই দুইটা পিডিএফ আপনি যদি ডাউনলোড করে প্রিন্ট করেন তাহলে হয়ে যাবে, আপনি ওগুলা প্রিন্ট করে এমবেসিতে নিয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে গেলাম কীভাবে আমরা একটা পাসপোর্ট রিইস্যু করতে পারি অথবা রিনিউ করতে পারি। ওকে, এটা খুব একটা জটিল বিষয় না, আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আপনি নিজেই করতে পারবেন। কারো কাছে যেতে হচ্ছে না, আপনার সময় বাঁচতেছে। ওকে, আপনার টাকা বাঁচতেছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, এটা আসলে অ্যাকসেপ্ট করব যদি আপনার অবশ্যই হেল্পফুল মনে হয়। তারপর আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন। আমি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে তথ্য দিয়ে থাকি, তারপর আরও বিভিন্ন ধরনের ভিডিও বানাই। আমার ইউটিউব চ্যানেলে ঘুরে ঘুরে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়ে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।